নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। জয়নগর কাণ্ডে ফাঁসির সাজা দিয়েছে আদালত, সেই রায় নিয়ে কি বললেন অভিষেক? সংঘাতে ইতি, উপাচার্য পদে মুখ্যমন্ত্রীর দেওয়া নামে শিলমোহর রাজ্যপালের। হাতে পায়ে দড়ি বাঁধা, সন্দেশখালীতে পুকুর থেকে উদ্ধার কিশোরের দেহ। বাংলাদেশে কালী মূর্তি ভেঙে আগুন ধরালো মৌলবাদীরা, প্রবল চাপে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছাড়লেন অনুপম শেঠ। 14 ডিসেম্বর কলকাতায় আংশিক বন্ধ জল, পরিস্থিতি স্বাভাবিক হবে কবে, কেন, দেখুন বিস্তারিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে হবেন তার উত্তরসূরি? উত্তর দিলেন তৃণমূল সুপ্রিমো। বছর শেষেই সুখবর, উদ্বোধনের দোরগোড়ায় ঝাঁ চকচকে কালীঘাট স্কাইওয়াক। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। জয়নগরের নাবালিকার খুন এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা দিল বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্ট। ঘটনার ৬২ দিনের মাথায় সাজা ঘোষণা করেছে আদালত। রায় ঘোষণার পরেই এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পুলিশ এবং বিশেষ তদন্তকারী দল সিটকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, যৌন নিগ্রহের মতো ঘটনায় বিচার হওয়া চাই দ্রুত এবং কঠোর। বারুইপুর পক্সো আদালত জয়নগরের ঘটনায় ৬২ দিনের মাথায় রায় ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং পলাশঢালির নেতৃত্বাধীন সিটকেও আমি কৃতজ্ঞতা জানাই মাত্র ২৫ দিনে চার্জশিট পেশ করার জন্য। একই সঙ্গে অপরাজিতা বিলের পক্ষে সওয়ালও করেছেন অভিষেক। তিনি লেখেন, পরবর্তী বড় পদক্ষেপ দেশব্যাপী অপরাজিতা বিলের বাস্তবায়ন, কারণ এই ধরনের নৃশংসতা প্রতিরোধের একমাত্র উপায় শক্তিশালী আইন। প্রসঙ্গত, গত ৪ অক্টোবর গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় জয়নগরের কৃপাখালীর বাসিন্দা ওই নাবালিকা। পুলিশে ডায়েরি করে ওই ছাত্রের পরিবার। খোঁজ শুরু করে কুলতলি থানার পুলিশ। কয়েকদিন পর বাড়ি থেকে কিছু দূরেই একটি পুকুর থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। ওই দিন রাতেই গ্রেপ্তার করা হয় ১৯ বছরের মুস্তাকিন সর্দারকে। ঘটনার পরে প্রাথমিকভাবে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ। পরে আদালতের নির্দেশে পক্সো ধারা যুক্ত করা হয়। ঘটনার দ্রুত তদন্ত করে শাস্তির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ অক্টোবর সিট গঠন করা হয়। ঘটনার ২৫ দিন পর গত ৩০ অক্টোবর চার্জশিট পেশ করে তদন্তকারী দল। মোট ৩৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল এই মামলায়। সব পক্ষের বক্তব্য শুনে ও তথ্য প্রমাণ খতিয়ে দেখে বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বারুইপুর পক্সো আদালত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করে। শুক্রবার ফাঁসির সাজা ঘোষণা করে আদালত। অবশেষে রাজ্যপাল সম্পর্কের উন্নতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দেই সায় দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে ১ বছর ধরে যে সংঘাত চলছিল তা এবার শেষ হলো বলে মনে করছে শিক্ষামহল। স্থায়ী উপাচার্য পেল রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়। উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছেছিল। সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছিল সেই সংঘাত। এবার রাজ্যের পাঠানোর নামেই সই করলেন রাজ্যপাল তথা আচার্য। সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে নতুন করে সুর চড়ান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপরেই খবর যায় মমতার পাঠানোর নামের তালিকায় সই করেছেন রাজ্যপাল। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন কমিটি পুরো পদ্ধতির তদারকি করেছে। প্রায় গোটা শিক্ষাবর্ষে উপাচার্যহীন ছিল বিশ্ববিদ্যালয়গুলি। পরে ধীরে ধীরে স্থায়ী উপাচার্য পাচ্ছে কর্তৃপক্ষ। তবে এখনো পর্যন্ত ২৯টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের আসন ফাঁকা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য করা হয়েছে নির্বাল্য নারায়ণ চক্রবর্তীকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন শঙ্কর কুমার নাথ। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন রূপকুমার বর্মন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কল্লোল পাল। সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুমার চক্রবর্তী ও রানী রাসমণি গ্রিন বিদ্যালয়ে উপাচার্য করা হয়েছে অমিয় কুমার পাণ্ডেকে। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে বারবার নবান্ন তথা শিক্ষা দপ্তরের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় রাজভবন। বিষয়টি গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করা হয়।
সেই আবেদনের তালিকা থেকেই উপাচার্য পদ প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। সেই তালিকা থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য 3 জনের নাম বেছে নিয়ে রাজভবনকে পাঠায় নবান্ন। আর এবার মমতার পছন্দের নামেই শিলমোহর দিলেন রাজ্যপাল। বাড়ির অদূরে পুকুর থেকে উদ্ধার আদিবাসী যুবতীর দেহ। 3 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। হাত পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান খুন করা হয়েছে তাকে, তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। উত্তর 24 পরগনার বসিরহাটের নেজাট থানার কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিহারা এলাকার ঘটনায় তীব্র উত্তেজনা। ওই যুবতী বসিরহাটের নেজাট থানার কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিহারার ঘোষপুরের বাসিন্দা, উচ্চ মাধ্যমিক পড়ুয়া। গত 4 ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে বেরোন তিনি। রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেননি। স্বাভাবিকভাবেই শুরু হয় খোঁজ খবর। এলাকায় খোঁজাখুঁজির পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীদের বাড়িতেও খোঁজ শুরু হয়। তাতেও বিশেষ লাভ হয়নি। তাই বাধ্য হয়ে ঘোষপুরের বাসিন্দা ওই যুবতীর পরিবারের লোকজন থানার দ্বারস্থ হন। নেজাট থানায় নিখোঁজ ডায়েরিও করেন, তাতেও বিশেষ লাভ হয়নি। কোনো খোঁজ মেলেনি মেয়ের। শনিবার সকালে ঘটিহারা এলাকার একটি পুকুরে দেহ ভাসতে দেখা যায়। তা নিয়েই হইচই শুরু হয়। খবর দেওয়া হয় নেজাট থানায়। তড়িঘড়ি পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়। সেই সময় দেখা যায় তরুণীর হাত পা বাঁধা রয়েছে। নিখোঁজ যুবতীর বাড়ি থেকে 500 মিটার দূরে অবস্থিত ওই পুকুরটি। তার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ শনাক্ত করে। পরিবারের দাবি, পরিকল্পনা মাফিক তাঁকে খুন করে দেহ পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। খুনের আগে ধর্ষণের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না নিহতের পরিজনেরা। হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হওয়ায় প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন খুনই করা হয়েছে যুবতীকে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত জানা সম্ভব নয় বলেই মনে করছে পুলিশ। ওই যুবতীর দেহ বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ আপাতত মৃতের কল লিস্ট খতিয়ে দেখছে। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। বাংলাদেশের মাটিতে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। নেত্রাকোনা জেলার একটি কালী মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ মৌলবাদীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, কালী মূর্তি ভেঙে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কের মধ্যে সেখানকার মানুষজন। এলাকার মানুষের অভিযোগ, স্থানীয় প্রশাসন আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু নেত্রকোনা নয়, সে দেশের বিভিন্ন জায়গায় ছবিটাই এক। অন্যদিকে প্রবল চাপের মুখে পদত্যাগ করতে কার্যত বাধ্য হলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন। গত কয়েকদিন ধরেই তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানকার একদল ছাত্র। তাদের দাবি ছিল, অনুপম সেন জুলাই বিপ্লবের বিরোধী ছিলেন। স্বৈরাচারের দোসর বলেও তোপ ছাত্রদের। কার্যত প্রবল চাপ আসতে শুরু করে। এরপরেই শুক্রবার রাতে উপাচার্যের পদ থেকে ইস্তফা দেন ডক্টর অনুপম সেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যেই তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, রাষ্ট্রপতিকে পাঠানো ইস্তফাপত্রে অনুপমবাবু লিখেছেন, বার্ধক্যজনিত কারণে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না, আর সেই জন্যই ইস্তফা। আর তা যাতে গ্রহণ করা হয় সেই আবেদনও জানানো হয়েছে। যা খবর, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য পদ থেকে অনুপম সেনের ইস্তফা ইতিমধ্যে গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর 2006 সালে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সেই সময় থেকেই উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই রাতারাতি বদলে গিয়েছে পরিস্থিতি। কার্যত ওপার বাংলা জুড়ে চলছে হিন্দু নির্ধন। মহিলাদের স্বাধীনতা খর্ব করে জারি করা হচ্ছে তালিবানি ফতোয়া। প্রশাসনের বিভিন্ন পদে থাকা সংখ্যালঘু হিন্দুদের উপর নেমে আসছে শাস্তির খাড়া। কখনো ভয় দেখিয়ে তো কখনো চাপে করা হচ্ছে চাকরিচ্যুত। সেই তালিকায় যুক্ত হলেন হিন্দু উপাচার্য ডক্টর অনুপম সেন। প্রশ্ন উঠছে, হিন্দু হওয়াই অপরাধ ছিল? যদিও এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে স্থানীয় সংবাদ মাধ্যমকে অনুপম সেন জানিয়েছেন, পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে। এই বিষয়ে নোবেলজয়ী ইউনূস সরকারের তরফে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে বিএনপি। এমনকি ভারত থেকে রপ্তানি করা আলু থেকে শুরু করে পেঁয়াজ, শাকসবজি সে দেশের মানুষকে স্বনির্ভর হওয়ার কথাই বলা হয়েছে। আগামী 14 ডিসেম্বর সকাল 9টার পর থেকে গোটা দিন রাত টালা জল সরবরাহ বন্ধ রাখবে কলকাতা পুরসভা। শহরে পানীয় জল সরবরাহে ফের চালু হবে 15 ডিসেম্বর রবিবার সকালে।
শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানের পর এই খবর জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র জানান, টালা এবং পলতায় জরুরি ভিত্তিতে কিছু মেরামতের প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারণেই 14 তারিখ সকালে জল সরবরাহ করার পর পানীয় জল উৎপাদন এবং সরবরাহ বন্ধ রাখা হবে। তবে 15 ডিসেম্বর থেকে ফের নির্বিঘ্নে জল সরবরাহ চালু হবে। আগামী গ্রীষ্মে শহরে টানা পানীয় জল সরবরাহ চালু রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। টালা পলতা বন্ধ থাকায় উত্তর এবং মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার অন্তত 7টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। একই রকমভাবে সল্টলেক পুরসভা এলাকার প্রায় 40 ভাগ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকদের অভিমত, পলতা জল উৎপাদন এবং টালা সরবরাহ কেন্দ্র মিলিয়ে অন্তত 50টি বিভিন্ন ধরনের মেরামত করা হবে। এর মধ্যে যেমন পাইপের ছিদ্র মেরামত আছে, তেমনি চেক ভালভ, জলের চাপ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় রয়েছে। পুরসভার এক কর্তার কথায়, রোজ পলতা থেকে গড়ে 242 মিলিয়ন গ্যালন জল উৎপাদন হয়, কিন্তু সবটা জল রোজ সরবরাহ করা হয় না, কারণ টালা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা রাখতেই রোজ নিয়ম করে কিছুটা পানীয় জল রাখা হয়। বস্তুত গোটা কলকাতার পুরো এলাকার অন্তত 65% এলাকায় পানীয় জল সরবরাহ আংশিক বন্ধ থাকবে। তিনি দলের চেয়ারপারসন, পদমর্যাদা অনুযায়ী তারপরেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্থান। তবে কি রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রীর ব্যাটনের হাত বদল হয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে যাবে? শুক্রবার নিউজ 18 বাংলার সম্পাদক বিশ্ব মজুমদারের সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কোনো জল্পনা নয়, সোজা দলের কাঁধে পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ের ভার তুলে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন? মমতার উত্তর, সেটা দল ঠিক করবে। কোনো ব্যক্তি বিশেষকে প্রাধান্য দিয়ে নয়, দলকে একজোট করে এগিয়ে চলার মন্ত্রেই বরাবর বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার নেতৃত্বে সংঘবদ্ধ দল হিসেবে সমস্ত নির্বাচনে তৃণমূল সাফল্য এনেছে। দিন কয়েক আগেও দলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকে তিনি জোটবদ্ধ থাকার বার্তা দিয়েছেন। যে এলাকায় যখনই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের খবর কানে এসেছে, মমতার একটাই দাওয়াই, নিজেদের মধ্যে ঝগড়া নয়, ঐক্যবদ্ধ হয়ে শুধু দলের কাজ করতে হবে। এখানে কোনো ব্যক্তির ভূমিকা ছোট বা বড় নয়, সকলকে সমানভাবে দায়িত্ব নিয়ে দলের কাজ করতে হবে। বিশেষ করে 2026 বিধানসভা নির্বাচনের আগে ঐক্যই একমাত্র শক্তির শাসক দলের, তা তিনি মনে করিয়ে দিয়েছেন। ফলে দলে তার উত্তরসূরি কে হবেন তার নির্বাচনের দায়িত্ব দলের হাতেই তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ কাউকে তৈরি করা কিংবা ভেবে রাখা নয়, দলের সকলে মিলে যাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার যোগ্য বলে মনে করবেন তাকেই পদে বসানো হবে। সেক্ষেত্রে অভিষেকের নাম এলে তিনিও হতে পারেন, তবে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের একক সিদ্ধান্তে হবে না। শুক্রবার নিউজ 18 বাংলার সাক্ষাৎকার দিতে বসে এমনই জানিয়ে দিলেন আজকের মুখ্যমন্ত্রী। তার কথায়, আমি একা দল চালাই না, মানুষকে সঙ্গে নিয়ে দল আর দলীয় কর্মীরা গুরুত্বপূর্ণ। এটা যৌথ পরিবারের মতো, আমিত্বে বিশ্বাস করি না, সকলকে নিয়ে চলতে হবে। তাই দলের সবাই মিলে এটা ঠিক করবে। যদি বলি আমি একাই সিদ্ধান্ত নেব, তা তো ঔদ্ধত্যের কথা হবে। ফের স্পষ্ট বার্তা দিলেন, ব্যক্তিকেন্দ্রিক নয়, তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের সংঘবদ্ধ দল এবং সুসংহত ঐক্যেই ভরসা রাখেন। ঝাঁ চকচকে স্কাইওয়াকের নির্মাণ কাজ পুরোপুরি শেষ, এবার শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা। উত্তর কলকাতার দক্ষিণেশ্বরের পর এবার নয়া স্কাইওয়াক পেতে চলেছে দক্ষিণ কলকাতার প্রসিদ্ধ তীর্থক্ষেত্র কালীঘাট। দীর্ঘ 3.5 বছর ধরে চলছে এই স্কাইওয়াকের নির্মাণ কাজ। গতকাল শুক্রবার কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, নবনির্মিত এই স্কাইওয়াক ব্যবহারের জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে। সরকারিভাবে উদ্বোধন হলেই স্কাইওয়াক খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। এর সাথে সাথেই কলকাতার মুকুটে যুক্ত হবে নতুন পালক। রাজ্য সরকারের তৎপরতার কারণেই সকল জটিলতা কাটিয়ে উঠে এই স্কাইওয়াকের কাজ সম্পন্ন করা হয়েছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন, কবে উদ্বোধন হবে কালীঘাট স্কাইওয়াক? কলকাতা পুরসভার তরফে কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি, তবে পুরসভার এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, আমরা প্রস্তুত, টুকটাক কাজ বাকি আছে। এদিন পুরসভার আধিকারিকরা কালীঘাট রিফিউজি হকার্স কর্নারের দোকানদারের সঙ্গেও বৈঠক করেন। সূত্রের খবর, তাদের আগামী 1 মাসের মধ্যে হাজরার যতীন দাস পার্ক থেকে নতুন জায়গায় ফিরে আসতে বলা হয়েছে। হকাররা 2 মাস সময় চেয়েছিলেন, কিন্তু পুরসভা জানিয়ে দিয়েছে 1 মাসের মধ্যেই ফিরে আসতে হবে। রিফিউজি হকার্স কর্নারের পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই স্কাইওয়াকের পাশে একটি আলাদা ভবন নির্মাণ করে দিয়েছে পুরসভা।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের দীপাবলিতে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজ কিছুটা বাকি থেকে যাওয়ায় তা সম্ভব হয়নি। এছাড়া হকার সংক্রান্ত জটিলতার কারণেও থমকে ছিল স্কাইওয়াক উদ্বোধনের সিদ্ধান্ত। কিন্তু এখন সব রকমের জটিলতার অবসান ঘটে গিয়েছে, ফলে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। খবর শেষ হলো।